ভিতরে ঢুকিয়ে সুড়ঙ্গ দিয়ে দিল্লিতে পালাতে পারবেন। এই তারেক রহমান, বাইকে তেল নাই কেন? কেন তেল পাই না? সেন্টিকে চলে কেন? আমার গাড়ি চলতে পারে না। আমি আমার গাড়ি অফিসে কেন মিস করলাম? আমি তার প্রশ্নের জবাব চাই। প্রশ্নের যদি জবাব না পাই আমি আইনের আশ্রয় নেব। তারেক রহমান মনে রাখিস, নাইলে ওইটা গাড়ি চাই। এই গাড়ি চালাই মন তুলতে কসম আল্লাহ। গুড বাই। আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধি হলো মাননীয় স্পিকার। বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই। জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। যখন তেল নিতে যায় তখন দেখা যায় 3 কিলোমিটার লম্বা লাইন। এই তেল সংকট নিয়ে সরকার পুরোপুরি একটা নাটক করলো প্রথম থেকে। সরকার বারবার বলেছে, সংসদে বলেছে যে তেলের মজুদ নিয়ে কোনো ধরনের সমস্যা নেই, তেল পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে। নতুন গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিন। আরো একটি 5ই আগস্ট আসতে যাচ্ছে, এখনো সময় আছে। সংসদে সমাধান করুন। সেটা যদি করতে না পারেন তাহলে নতুন গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিন। আরো একটি 5ই আগস্ট আসতে যাচ্ছে। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো, সেটা হয়তো আপনারা উপলব্ধি করতে পেরেছেন ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেই। দর্শক, দেশ কোন দিকে এগোচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে, দেশের বর্তমান পরিস্থিতি কি, সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা গোপন কিছু তথ্য প্রকাশ পেতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনবেন, তাহলে সবকিছু আপনারা খোলাসাভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে আর কথা কেন, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যায়। হ্যাঁ, যাওয়ার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে এবার সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। আল্লাহর ওয়াস্তে এই জুলাইকে ধারণ করুন, না হলে নতুন যেই গণঅভ্যুত্থান আসছে আপনি বাংকারের ভিতরে ঢুকিয়ে সুড়ঙ্গ দিয়ে দিল্লিতে পালাতে পারবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুপুত্র, এবার ভাষা ঠিক আছে তো? মতটা হবে না তো? আচ্ছা, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুপুত্র, আপনাকে অনুরোধ জানাতে চাই, আপনার মরহুম পিতা এবং মরহুম মাতা যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, তাদের থেকে শিক্ষা নিয়ে আপনি তো সুযোগ্য পুত্র। আল্লাহর ওয়াস্তে বাংলার মাটি থেকে ভারতীয় আধিপত্যবাদকে দূর করুন। আল্লাহর ওয়াস্তে এই জুলাইকে ধারণ করুন, না হলে নতুন যেই গণঅভ্যুত্থান আসছে আপনি বাংকারের ভিতরে ঢুকিয়ে সুড়ঙ্গ দিয়ে দিল্লিতে পালাতে পারবেন। কথাবার্তা পরিষ্কার। আমার এই বাংলাদেশ আজাদ পার্টি যেই স্লোগান দিয়ে দিয়েছে, এটাই এই মুহূর্তে বাংলাদেশের সকল দেশপ্রেমিক মানুষের অন্তরে গাঁথা আছে। বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন এবং অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে দিচ্ছে সাবেক শিবির। সাবেক শিবির কি করতে যাচ্ছে, কি করছে, আপনি শুনলে অবাক হবেন। আমি অনেক আগে বলতাম যে বাংলাদেশের একদিন প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের সাবেক শিবির। পিনাকি ভট্টাচার্য একটা আলোচনা বলেছিলেন, একদিন বাংলাদেশ সেই পর্যায়ে যাবে। আজকে যেরকম বিভিন্ন দলের নেতারা সাবেক ছাত্র ইউনিয়ন, বিএনপির নেতা সাবেক ছাত্র ইউনিয়ন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের কমপক্ষে 1 ডজন মন্ত্রী ছিল সাবেক ছাত্র ইউনিয়ন, বাংলাদেশের প্রথম সারির সমস্ত পত্রিকার সম্পাদক সাবেক ছাত্র ইউনিয়ন। বিএনপি ক্ষমতা আসলে, এখন বিএনপি ক্ষমতায় মির্জা ফখরুল থেকে শুরু করে অনেক মন্ত্রী আছে সাবেক ছাত্র ইউনিয়ন। ছাত্র ইউনিয়ন, সাবেক ছাত্র ইউনিয়ন এতটাই পাওয়ারফুল যে বিভিন্ন দলের মহাসচিব হয়েছে এবং যারাই ক্ষমতায় আসুক তারা অনেক মন্ত্রী পায়। এবং বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল পত্রিকা যারা রেজিম চেঞ্জ করতে পারে, প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক দুইজনই সাবেক ছাত্র ইউনিয়ন। এখনো আপনি প্রশাসনের বিভিন্ন জায়গায়, কালচারাল ব্যক্তিত্বের বিভিন্ন জায়গায় যদি খোঁজ নেন, সাবেক ছাত্র ইউনিয়ন। কিন্তু পিনাকি ভট্টাচার্য বলেছেন, আমরা তার আগে বলেছি যে বাংলাদেশ এমন একটা সময় আসবে যখন জামাত ক্ষমতায় আসুক বা না আসুক, ক্ষমতায় যারাই আসুক, জামাত আসুক আর জামাতের বিরোধী পার্টি আসুক, আপনি দেখবেন যে সাবেক শিবির, সাবেক শিবির, সাবেক শিবির। এই যে প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক একদিন সাবেক শিবির হবে, এই কথাটা লিখে রাখেন। আমি বাঁচি বা না বাঁচি, এই বক্তব্য রেকর্ড থাকবে। প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক হবে একদিন সাবেক শিবির। বাংলাদেশের প্রভাবশালী অনেকগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান অলরেডি সাবেক শিবির হয়েছে। অনেক এমপি সাবেক শিবির হয়েছে, জামাত না কিন্তু সাবেক শিবির এমপি অভাব নাই এই পার্লামেন্টে। বিএনপিতে আছে, এনসিপিতে আছে। দর্শক, বিএনপি পন্থী তারেক রহমানের প্রেস সচিব, উপদেষ্টা, অমুক তমুক নানান কিছুর মধ্যে সাবেক শিবির আছে। বিএনপির এমপি আছে সাবেক শিবির, একদম চিহ্নিত না, এর চাইতে বেশি কিছু বললাম না। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন বিভিন্ন জায়গায় সাবেক শিবির, সাবেক শিবির।
এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এই সাবেক শিবিররা বাংলাদেশের সামনে ক্ষমতা আসবে। এই সাবেক শিবির জামাতের জন্য কখনো চূড়ান্তভাবে ক্ষতিকর হবে না, বরং এটা জামাতেরই একটা খেলা হবে। তবে আধিপত্য থাকবে সাবেক শিবির। এমনকি জামাতকে তো সাবেক শিবির বলতে, এক শিবির বলতে যা বোঝাই, নন জামাত। এক শিবির বলতে এখানে বোঝাই যে একসময় শিবির করতো কিন্তু এখন জামাত করে না। এরা জামাতকেও প্রভাবিত করে। এই যে জামাতের ব্যাপক সংস্কার হয়েছে 2026 সালে 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে, এটাও সাবেক শিবির অবদান। এবং অনেক সাবেক শিবির জামাতে এসেছে। এই শিশির মনিরা কিন্তু জাস্ট এক শিবির ছিল, এর মানে জামাত ছিল না। তারা কিন্তু এখন জামাত করে। ডক্টর জাহিদুর রহমান এরকম অনেকে আছেন, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন, কিন্তু জাস্ট এক শিবির পরিচয় নিয়ে থাকতেন, তারা জামাত করতেন না। এখন তারা জামাতের বড় বড় নেতা। তো দর্শক, আর একটা ঘটনা ঘটছে, যে ঘটনাটা বাংলাদেশে যা কোনো নজির নেই এবং অনেকটা অবিশ্বাস্য। এনসিপি বিরাট শক্তি নিয়ে আসতে যাচ্ছে। এখন মনে করতে পারেন যে এনসিপির যদি অতিশক্তি হয়ে যায় এটা আবার জামাতের জন্য ক্ষতিকর কিনা। না, এনসিপি যে বিরাট শক্তি নিয়ে আসতে যাচ্ছে, এরা জামাতেরই পারপাস সার্ভ করবে, কিংবা জামাতের জন্য কখনো ক্ষতিকর হবে না। আমার দেশে এই বিষয়টা রিপোর্ট করেছে এবং এটা সত্য। শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন জুলাই নেতারা। এই যে শক্তি বাড়াচ্ছে এনসিপি, এতটা শক্তি বাড়াচ্ছে, ক্ষমতায় আসার মতো শক্তি বাড়াচ্ছে। নাহিদ ইসলাম একটা কথা বলেছিল, আগামী 10 বছরের মধ্যে এনসিপি ক্ষমতায় আসবে, যদি না আসতে পারি রাজনীতি ছেড়ে দিব। হ্যাঁ, এনসিপি 10 বছর পর ক্ষমতা আসবে, 5 বছর পর ক্ষমতা আসবে জামাত, তারপরে জামাত এনসিপি বিভক্ত হয়ে যাবে, তারপরে ক্ষমতা আসবে এনসিপি। আমার প্রেডিকশন এটা। তো দর্শক, এই যে শক্তি বাড়াচ্ছে, কাদেরকে নিয়ে শক্তি বাড়াচ্ছে? সব সাবেক শিবির। এবং শিবিরের ডমিনেন্স এনসিপিতে আরো বাড়ছে, এবং আরো বেশি সাবেক শিবির এমপি হওয়ার চান্স থাকবে। এবং এই বিষয়টা এরকম দাঁড়িয়েছে যে স্টুডেন্ট লাইফে শিবির করতে হবে। তুমি ভবিষ্যতে এনসিপি বিএনপি করার চিন্তা করতে পারো, কিন্তু স্টুডেন্ট লাইফে শিবির করো, মিনিমাম শিবিরের সাথী হও বাবা। তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো, শিবিরের সাথী হও, তারপরে তুমি অন্য দলে যাও, তোমার জীবন পাল্টে যাবে। জাস্ট তুমি শিবিরের সাথী ছিলা, সদস্য হতে পারলে তো আরো ভালো। এখান থেকে যে কোয়ালিটি অর্জন হবে, এই কোয়ালিটির মাধ্যমে তুমি অন্য দল থেকে সহজে এমপি হবা। এবং তুমি যার অধীনে তুমি তখন সাথী হয়েছিলে বা সদস্য হয়েছিলে, তখন শিবির কেন্দ্রীয় সভাপতি যিনি ছিলেন, তার চাইতে কয়েকশো গুণ তুমি এগিয়ে যাবা। এতে শিবিরের প্রতি মানুষের আকর্ষণ আরো বাড়বে। তো দর্শক, এনসিপি শক্তি বাড়াচ্ছে সাবেক শিবিরকে নিয়ে, এবং এই সাবেক শিবির এরা জামাতের জন্য মারাত্মক বিধ্বংসী কেউ না। কারো কারোর সাথে সাময়িক একতলাপ থাকতে পারে, কিন্তু ইসলামের প্রতি তাদের একটা টান আছে এবং থাকবে। এটা জামাতের একটা খেলা হবে, পর্দার অন্তরালে জামাতের একটা অবিশ্বাস্য খেলা হবে। বিএনপি কত ধানে কত চাল টের পাবে, কারণ বিএনপির সমস্ত অপকর্ম এই সাবেক শিবির জয়বাংলা করে দিবে। জামাতের যত লিমিটেশন, দুর্বলতা, সবকিছু এই সাবেক শিবির মেকআপ করে দিবে। যেমন জামাত বিরোধী দল হিসেবে অনেক জায়গায় বিরোধিতা করতে পারছে না, এই দুর্বলতা সেই দুর্বলতা। যেমন এই যে ডাকসু, এই ডাকসুর একটা যৌক্তিক সমালোচনা। এই ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এত সফল ডাকসু ছিল না, যেটা সাদিক কায়েমের নেতৃত্বে যে ডাকসু হয়েছে। ইতিহাসের সবচেয়ে সফল ডাকসু, যে উন্নয়নমূলক কাজ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ ছিল, যে পিসফুল কোএক্সিস্টেন্স এবং হলগুলোর যে অবস্থা, রাজনৈতিক অবস্থান, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ইতিহাসের সবচেয়ে সফল। কিন্তু তারপরও এই উন্নয়নমূলক কাজগুলো করেছে শিবিরের নিজেদের টাকা দিয়ে, বিশ্ববিদ্যালয়ে কোনো বাজেট দিতে পারেনি। এখন শিবির ডাকসু কেন আন্দোলন করে বিশ্ববিদ্যালয়কে বাজেট দিতে বাধ্য করতে পারে নাই? এটা একটা ব্যর্থতা। এইসব কাজ আবার জামাত শিবির ভালো পারে না। এইগুলো আবার সাবেক শিবির যারা জামাত না করে অন্য দল করবে, তারা পারবে। অতএব জামাতের বিরাট সুশৃঙ্খল সংগঠিত শক্তি তো আছেই, আর এই সাবেক শিবিরের ক্রিয়েটিভিটি, বিএনপির কোনো চালাকি বাংলাদেশে টিকবে না। বিএনপির সমস্ত অপচেষ্টা জয় বাংলা করে দিবে এরা। এই শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন জুলাই নেতারা। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক অনেক সভাপতি এনসিপিতে যোগ দিচ্ছেন। তাহলে বুঝেন যে এনসিপি কি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতিরা দলে দলে এনসিপিতে যোগ দিচ্ছে, এবং সাবেক শিবিরের দল, এবি পার্টি বা আরো অনেক দল মাঝে হয়ে যেতে পারে এনসিপির সাথে, যারা মিলে একটা দল, এবং বিরাট কমিটি হবে। এবং সাবেক শিবির যারা নতুনভাবে আসবে তারাও গুরুত্বপূর্ণ পদ পাবে, এবং তারা এমনি আসবে না, বিরাট শক্তি নিয়ে আসবে। এবং ডেফিনেটলি জামাত রাজনীতি বুঝে গেছে, জামাত তাদের বিকাশের জন্য সহায়তা করবে। তো দর্শক, হ্যাঁ, এটা নিয়ে জামাতের মধ্যে একতলাপ আছে, সাবেক শিবিরকে অন্য জায়গায় জামাত হেল্প করলে এটা উচিত অনুচিত, এটা দিন শেষে জামাতের জন্য গলার কাটা, অনেক কথাবার্তা আসবে। বাট বিএনপির জন্য হবে আসল গলার কাটা। বিরোধী দল হিসেবে জামাতের পারফেকশন বাড়াবে, এবং বিএনপি সত্যিকার অর্থে কঠিন বেকায়দায় করবে, ছলচাতুরি করতে, দান্দাবাজি করতে। আজ বিএনপি, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ থেকে কয়েকশো নেতাকর্মী এনসিপিতে যোগদান করেছেন। এনসিপিতে এই কয়েকশো নেতাকর্মী কেন আজকে যোগদান করলেন? কেন তারা এনসিপি কি জামাতের চাইতে বড় দল? কেন জামাতে যোগদান না করে এনসিপিতে দলে দলে তারা যোগদান করলেন? এটা নিয়ে আমার মন্তব্যটা আপনাদের সাথে শেয়ার করছি। বাংলাদেশ জামাত ইসলামীর 68 জন সংসদ সদস্য হয়েছেন, এনসিপির 6 জন, ইসলামী দল আরও 2টা থেকে 3 জন, টোটাল 77 জন এমপি সংসদে গিয়েছেন। এনসিপির 6 জন নিয়মতান্ত্রিকভাবে তারা যে পোশাক আশাক পরতেন তাই পরেন, শার্ট প্যান্ট মেজরিটি পরেন। মাঝে মাঝে দেখা যাচ্ছে নাহিদ ইসলাম হয়তো পাঞ্জাবি পরেন, আক্তার হোসেন পাঞ্জাবি পরেন। এটা বাংলাদেশের ট্রেডিশন, রাজনৈতিক ট্রেডিশন, এতে কোনো আপত্তি নাই। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা
নির্বাচিত হয়েছেন সেই 68 জনের ভিতরে আমার কাছে মনে হয় যে অন্তত মানে 2/3 বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা। তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বিভিন্ন জায়গা থেকে তারা উচ্চ শিক্ষিত মানুষ, ডক্টরেট করা বহু মানুষ আছেন, জামাতের এমপি হয়েছেন। কিন্তু পার্লামেন্টে যখন তারা বসছেন মনে হচ্ছে যে প্রত্যেকেই কোনো না কোনো মাদ্রাসা আর মসজিদের শিক্ষক, মনে হচ্ছে যে মাদ্রাসার কোনো বড় আলেম অথবা কোনো মসজিদের খতিব। তাদের পোশাক আশাক, চাল চলন, কথাবার্তা, ভদ্রতা সবকিছুর মধ্যেই পাওয়া যায়। কিন্তু বাংলাদেশের যেই তরুণ তরুণীদের ঊর্ধ্ব বয়স, যাদের বয়স ধরেন 18 থেকে 36, এই বয়সের ছেলেমেয়েরা কিন্তু এই ধরনের পোশাক আশাকে অভ্যস্ত নয়। বাংলাদেশের কালচারটার সাথে তারা মিলিয়ে এনসিপির সাথে তারা মনে করেছে আমরা এনসিপিতে গেলে আমরা যেভাবে চলছি, যেভাবে হাঁটছি, যেভাবে কথা বলছি সেগুলো বলতে পারবো, করতে পারবো। জামাতে গেলে আমাদের হাত পা বেঁধে ফেলবে, জামাতে গেলে আমরা তাদের মতনই দাড়ি রাখতে হবে লম্বা করে, তাদের মতনই টুপি পরতে হবে মাথায়, তাদের মতনই একদিন আমাদের হুজুর হয়ে যেতে হবে। এই জায়গা থেকে বাংলাদেশের তরুণ তরুণীরা এনসিপিকে পছন্দ করছে। জামাতের ভাইদেরকে এই বিষয়ে যদি আমরা বোঝাতে যাই, তারা কোরআন হাদিস দিয়ে আমাদেরকে এমনভাবে বুঝিয়ে দেয় তাদেরটাই ঠিক। কিন্তু আধুনিক যুগে, আধুনিক সময়ের সাথে পাল্লা দিয়ে এরদোয়ান যেভাবে তুরস্কের প্রেসিডেন্ট হলেন, এরদোয়ান ছিলেন এক সময় ইস্তাম্বুল টিমের ফুটবলার, তারপরে ইস্তাম্বুলের মেয়র, তারপরে প্রেসিডেন্ট। এই কোরআনে হাফেজ এরদোয়ানও তো রাষ্ট্র চালাচ্ছে তার একটা মানে তাদের দেশের জনগণের ম্যান্ডেটের সাথে মিলিয়ে তার পোশাক আশাক চলাফেরা কার্যক্রম। আমরা যদি আনোয়ার ইব্রাহিমকে দেখি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন, তিনিও কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর সাথে সুসম্পর্ক রাখেন। তাই ওনার কাছে গেলে দেখি যে আমরা প্যান্ট শার্ট কোট টাই তারা সবসময় ব্যবহার করে থাকে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতা হলেই ধীরে ধীরে তারা এতটাই ধার্মিক হয়ে যান যে তাদের পোশাক আশাক পাল্টিয়ে তারা আস্তে আস্তে সবাই যেন মসজিদের খতিব হয়ে যান। এই জায়গা থেকেই জামাত তরুণ তরুণীদের যেই মানে তরুণ তরুণীরা ভোট জামাতকে দিল, দল হিসাবে জামাত করতে পারছেন না। তারা মনে করছেন আমাদের আধুনিকতা, আমাদের বৈশাখী অনুষ্ঠান, আমাদের 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান, আমাদের বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন টেলিভিশন টক শো, বিভিন্ন কিছুতে আমরা অংশগ্রহণ করব, সেগুলো জামাতে গেলে করতে পারবো না। সেই কারণে জামাতকেই ভেবে দেখতে হবে তাদের কোনো রাজনৈতিক আলাদা কোনো দল করবেন কিনা, বা রাজনৈতিক দল যদি তারা তরুণদের মধ্য থেকে, মধ্যবয়সীদের মধ্য থেকে যারা সংসদে গিয়েছেন এবং সংসদে অল্প ভোটের ব্যবধানে যারা যেতে পারেন নাই, এরকম জামাতের অনেক যুবক নেতা আছে যারা একসময় ছাত্র শিবিরের বড় বড় দায়িত্ব পালন করেছেন, বড় বড় নেতৃত্ব দিয়েছেন। এরা দেখা গেছে ছাত্র শিবির থেকে জামাতে গিয়ে অনেকেই নীরব হয়ে যাচ্ছেন, অনেকেই খুব ভালো অবস্থান জামাতে তৈরি করতে পারছেন না। তাদের জন্য যেরকম যুবদল আছে, যেরকম যুবলীগ ছিল, ওইরকম যদি যুবকদের জন্য জামাত একটি আলাদা রাজনৈতিক নামে, আলাদা এনসিপির মতন একটি নাম, বিএনপির মতন একটি নাম, শর্ট একটি ছোট নাম দিয়ে তারা যদি রাজনৈতিক দলটাকে আলাদা করেন, আর যদি জামাত বর্তমানে যেই জামাত আছে সেই জামাতই থাকবে, কিন্তু সেটা থাকবে শুধুমাত্র দাওয়ার কাজে, মানুষের সেবা, মানুষের কল্যাণ, ইসলামিক কাজে জামাত থেকে যাবে, জামাত জামাতের মতনই করবে। কিন্তু রাজনৈতিক দলটা অত্যাধুনিক ছেলে মেয়েদেরকে আকর্ষিত করার মতন নেতৃত্ব দিয়ে, এবং এখানে মেয়েদেরকেও জামাত সেই দলটাতে ইনভলভ করতে হবে। জামাতের মহিলা দল আলাদা আছে, এরপরেও মূল দলের ভিতরে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রী সংস্থার নেত্রী হন, যারা চিটাগং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেট বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করেন ছাত্রী সংস্থার, তাদেরকে যদি ওই মধ্যম মাইন্ডের একটা দল জামাত গঠন করে, তাহলে জামাতের আশেপাশে আর কেউ যেতে পারবে না। কিন্তু যতদিন তারা গঠন না করবে, তাদের লোকজনই আশেপাশে অন্যদিকে যাবে, তাদের সাথে বিরবে না। এটা আমার ব্যক্তিগত মন্তব্য। যারা কেটিভি 24 এর দর্শক আছেন, আপনাদের কাছে বিনয়ের সাথে আমি বলবো আপনাদের মতামতটা কমেন্টস করে লিখবেন। কত পার্সেন্ট আমি সঠিক বললাম সেটা লিখবেন, কত পার্সেন্ট আমি ভুল বললাম সেটা লিখবেন। আপনারা যদি আমার ভুল ধরে দেন, সেখান থেকে আমি শিখবো এবং সেখান থেকে পরবর্তীতে কথা বলতে আমার জন্য সহজ হবে। আমরা যারা বাংলাদেশের সাধারণ নাগরিক আছি, তারা অনেক কিছুই খবর রাখি না, বা অনেক খবর আমাদের কাছে আসে না। এই জুলাই সনদ আর গণভোট এগুলো নিয়ে অনেকগুলো বিল পাশ করা হয়েছে সংসদে, আপনারা জানেন। অনেকগুলো বিল বাতিল করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ এত কিছু বোঝে না, কোনটা বাতিল হয়েছে, কোনটা কেন বাতিল করলো, এটা কি সরকার ঠিক করলো না সরকারই সঠিক আছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে অধ্যাদেশগুলো করেছিল সেগুলোর মধ্যে ত্রুটিপূর্ণ ছিল, এ ধরনের প্রশ্ন কিন্তু অনেকের মনে আছে। থাকাটাই স্বাভাবিক। যে দলই করেন, আপনি মনেই করতে পারেন, যারা বিএনপি করে তারা মনেই করতে পারেন যে না, এই সমস্ত ভুলে, এই সমস্ত অধ্যাদেশে ত্রুটিপূর্ণ ছিল বলেই বর্তমান সরকার বাতিল করেছে। আবার যারা বিএনপি করেন না, বা যারা একটু পড়াশোনা করেন, বা যারা একটু এই মানে অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা করেছেন বা বুঝতে চেষ্টা করেছেন, তারা বুঝেছেন যে না, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়াজ রাইট। সরকার এটা তার ইচ্ছা মতো তার শক্তি ব্যবহার করছে। আমরা যদি আজকে একটু মানব অধিকার কমিশন যেটা বাতিল করে দেওয়া হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে আপনারা
অন্তত এইটুকু বুঝতে পারবেন যে কে ভুল ছিল, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অধ্যাদেশগুলো ভুল ছিল, নাকি বর্তমান সরকার তার স্বার্থ চরিতার্থ করবার জন্য সেগুলোকে ভুল প্রতিপন্ন করে সেগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে। দেখুন, মানবাধিকার কমিশন বাতিল করে দেওয়ার পর মানবাধিকার কমিশনের যে চেয়ারম্যান মহোদয় আছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি মনিরুল ইসলাম চৌধুরী সহ বাকি 4 জন তার সাথে আছেন, তারা সবাই পদত্যাগ করেছে। তাদের পদত্যাগ করবার ছাড়া কোনো উপায় ছিল না। তারা হয়তো ভেবেছেন যদি এখন পদত্যাগ না করি তাহলে সরকার যেহেতু এই কমিশনটা বাতিল করে দিয়েছে এবং পূর্বের কমিশন বহাল রেখেছে, তাহলে আমাদেরকে হয়তো বা সেই মব করে পরে তাড়ানো হবে, যেমনটি বাংলাদেশ ব্যাংকে করা হয়েছে, এবং এ কারণেই তারা পদত্যাগ করেছেন। তাহলে এখন যেহেতু পদত্যাগ করেছেন এবং যেহেতু মানবাধিকার কমিশন যেটা প্রফেসর ইউনূস সাহেবের করা ছিল, যেটার বলে তারা চাকরি নিয়েছিলেন আজ থেকে কিছুদিন আগে, তারা যেহেতু চলে গেছেন, তাহলে কি মানবাধিকার কমিশনটা বন্ধ হয়ে গেল? না, বন্ধ হয়ে যায়নি। মানবাধিকার কমিশন পূর্বের যে 2009-এ শেখ হাসিনার কমিশন ছিল সেই নিয়ম অনুযায়ী চলবে, সেই আইন অনুযায়ী চলবে, এবং সরকার খুব সম্ভব এখানে নতুন করে কাউকে নিয়োগ প্রদান করবে, চেয়ারম্যান বা তার সাথে যারা কাজ করবেন তাদেরকে। এখন আমি যে আলোচনাটা করতে চাচ্ছি, এই কমিশনটার মধ্যে কী ত্রুটি ছিল। আমাদের মাননীয় আইনমন্ত্রী সংসদে বিলটি পাশ করবার সময় উনি কয়েকটি ক্লজ দিয়েছেন যে কারণে এই অধ্যাদেশটা বাতিল করে দেওয়া হয়েছে। তার প্রথম কারণ ছিল এই ইউনূস সাহেবের যে অধ্যাদেশ ছিল মানবাধিকার কমিশন নিয়ে, সেখানে একটু ত্রুটি আছে। ত্রুটিটা কি? প্রথম ত্রুটি হলো সেখানে হায়েস্ট সাজা ছিল 10 বছর। প্রফেসর ইউনূস সাহেবের করা যে অধ্যাদেশ, সেখানে সাজা হলো মাত্র 10 বছর। এই 10 বছর সাজা বিএনপি পছন্দ করছে না, তারা ভাবছে এই সাজা আরও কঠিন হওয়া উচিত, এই জন্য বাতিল করেছে। এখন আমরা যদি প্রফেসর ইউনূসের সেই অধ্যাদেশটা গিয়ে একটু পড়ি, তাহলে আমরা সেখানে গিয়ে দেখব সেখানে আসলে দেয়া আছে যাবজ্জীবন কারাদণ্ড, সর্বোচ্চ সাজা হলো যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড। অথচ আমাদের মাননীয় আইনমন্ত্রী বলছেন সাজা নাকি 10 বছরের। এখন উনি জেনে বলছেন না জেনে বলছেন, না উনি ইচ্ছা করে বলছেন, এবং যাহা সত্য তাহা বলিব বলিয়া ওনারা সংসদে যখন কথা বলেন তখন কি সেটা সত্য বলেছেন? উনি মিথ্যা বলেছেন আমি বলতে চাই না, উনি অসত্য বলেছেন। উনি হয়তোবা আইনটি ভালো করে পড়েননি, কারণ আপনারা যদি আইনটি পড়েন, আইনে স্পষ্টত লেখা আছে যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড। দ্বিতীয়ত বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অধ্যাদেশ, তাতে এই যে কোনো বিচার যখন গুম কমিশনে যাবে তার মধ্যে কোনো এটা সুরাহা করবার জন্য সময়সীমা দেয়া নেই। এটা উনি মিথ্যাচার বলবো না, এটা উনি না পড়ে বলেছেন। ওই আইনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া অধ্যাদেশে স্পষ্টত সময়সীমার কথা বলা আছে, এবং উক্ত সময়সীমার মধ্যে সেটা সমাধান না করলে শাস্তির বিধান দেওয়া আছে। অথচ আইনমন্ত্রী মহোদয় বলে দিলেন ওখানে কোনো সময়সীমা দেয়া নেই। তৃতীয়ত উনি বলেছেন আইসিটি অ্যাক্ট যেটা আছে সেখানেই গুম কমিশনের এই মামলাগুলো করা যথেষ্ট, আলাদা করে গুম কমিশন করবার কোনো প্রয়োজন নেই। অথচ আইসিটি অ্যাক্টে বলা আছে আইসিটিতে শুধুমাত্র মানবতা বিরোধী অপরাধের মামলাই করা হবে, ওখানে বিচ্ছিন্ন কোনো গুমের ঘটনার মামলা করবার কোনো ক্ষমতা বা অধিকার আইসিটি অ্যাক্টের নেই। যদি এটা কোনো রকম গণহত্যা হয় বা কোনো রকম একটা মানবতা বিরোধী কর্মকাণ্ড হয়, তাহলে আইসিটি অ্যাক্টে এটাকে নেওয়া যাবে। অথচ আমাদের আইনমন্ত্রী মহোদয় বলছেন যে গুম কমিশন আর আইসিটি অ্যাক্ট একই জিনিস, আইসিটিতেও এই মামলাগুলো নেওয়া সম্ভব। এবং উনি আরও বলেছেন যে এই যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অধ্যাদেশটা আছে সেখানে অনেক অস্বচ্ছতা আছে বা সেখানে অনেক অস্পষ্টতা আছে। সুতরাং গুম কমিশন আইন এবং আইসিটি আইনকে ম্যাচ করাতে হবে। অথচ এই গুম কমিশন আইন এবং আইসিটি আইনকে ম্যাচ করাবার কোনো রকম সুযোগ নেই, আইনে কোথাও এটা বলা নেই। যেহেতু বিচ্ছিন্ন গুম এবং গণহারে গুমের মধ্যে অনেক পার্থক্য আছে, কাজেই সেটা ম্যাচ করানো যাবে না। তো এখন মূল প্রশ্ন আসছে যে এইটা ম্যাচ করানো হোক বা আইনটা সংশোধন করে হোক, কতদিন লাগবে সেই ধরনের কোনো কথা সংসদে হয়নি। তারা আপাতত বাতিল করে রেখেছে, তারা কিন্তু সংসদে এই কথা বলেনি যে ঠিক আছে আমরা নেক্সট সেশনে করব বা 1 বছরের মধ্যে করব বা এগুলোকে সংশোধন করে তারপরে করব। সবচেয়ে ইন্টারেস্টিং হলে সংশোধন করবার মতো কিছুই নেই। আইনমন্ত্রীর কথা অনুযায়ী সাজা মাত্র 10 বছর, আসলে তো সাজা 10 বছর নয়, মানে প্রতিটি আইনকেই যেটা ইউনূস স্যার করে গেছেন সবগুলোকেই উনি একটু ভিন্ন আকারে সংসদে এটাকে পাশ করতে চেয়েছেন বা করেছেন। হ্যাঁ, ভোটে সেটা পাশ হয়েছে। বিরোধীরা যখন এটা নিয়ে প্রতিবাদ করছিল তখন উনি স্পষ্টত দাঁড়িয়ে বলেছিলেন, আপনাদের মনে আছে যে আপনারা আইনটি পুরোপুরি পড়েননি, পুরোপুরি পড়ে তারপরে এই ব্যাপারে কথা বলেন। অথচ আমরা যদি এটা নিয়ে একটু বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আইন, যে অধ্যাদেশ, সেটা আমাদের মাননীয় আইনমন্ত্রী ভালো করে পড়েননি। যদি পড়েই থাকেন তাহলে যেখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যাবজ্জীবন সাজার কথা বলে গেছেন সেখানে উনি কী করে বলেন যে মাত্র 10 বছরের সাজা দেওয়া আছে। যেখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলে গেছেন যে যদি এই বিচার নিয়ে কেউ গড়িমসি করে তার জন্য তার সাজা হবে, অথচ আইনমন্ত্রী মহোদয় বলছেন যে এর কোনো সময়সীমা নির্ধারণ করা নয়। এই যদি অবস্থা হয়, এই যদি তারা সংসদে বিভিন্ন রকম সংবিধান দেখিয়ে, বিভিন্ন রকম ক্লজ দেখিয়ে যে সংবিধানের এত নম্বর ধারা অনুযায়ী এটা না, এত নম্বর ধারা অনুযায়ী এটা হবে না, এগুলো বলে যদি সংসদে বিরোধী দলকে এভাবে চুপ করিয়ে রেখে সব বিল পাশ করিয়ে দেয়, তাহলে আমার মনে হয় বিরোধী দলের আর ওখানে বসে থাকার কোনো দরকার নেই। যদিও আমাদের বিরোধী দলীয় প্রধান ডক্টর শফিকুর রহমান বলেছেন যে আমরা ততদিন পর্যন্ত সংসদে যাব যতদিন পর্যন্ত আমাদের কথা তারা শুনবে, যখন দেখব আর তারা আমাদের কথা শুনছে না তখন আমরা সংসদ পরিত্যাগ করবো। এবং আপনারা সবাই জানেন এর মধ্যে অলরেডি আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এখন যারা সাধারণ মানুষ তারা তো এত
মার প্যাচ বুঝে না। সাধারণ মানুষ হয়তো বা মনে করতে পারে যে এই বিরোধী দল অকারণে রাস্তায় নামছে, কিন্তু তাদের বুঝতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে সরকার যা ইচ্ছা তা মনমানি করছে তার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। আমি এই একটা ছোট্ট উদাহরণ দিলাম, এরকম উদাহরণ আপনারা আরও খুঁজে পাবেন যদি আপনারা এগুলো একটু পড়াশোনা করেন। আমি জানি এটা সম্ভব নয়, তবুও আপনারা বিভিন্ন রকম কন্টেন্ট দেখে জানতে পারবেন যে সরকার আমাদের সাথে কত বড় প্রতারণা করছে। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের সেই মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের নাসির বার্তা ইউটিউব চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।